ছাত্রদলের কাউন্সিল বন্ধের কারণ নেতাকর্মীদের মামলা, বললেন ওবায়দুল কাদের। নেতৃত্ব সংকটে বিএনপি। এখনো ডেঙ্গুর প্রকোপ, রাজশাহী ও সিরাজগঞ্জে 2 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 5 শতাধিক। শিল্প খাতে বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা নিরসনে 2 সপ্তাহের মধ্যে উচ্চ পর্যায়ের কমিটি ও পরিকল্পনা মাফিক এগোচ্ছে সরকার। আর্মি ওয়ার্ম পোকায় হুমকিতে পড়বে শস্য, জানালেন কৃষিমন্ত্রী। মোকাবেলায় এরপর সাথে কাজ করছে সরকার। ত্রিদেশীয় টি-20 সিরিজে কাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার লড়াই, প্রতিপক্ষ আফগানিস্তান। ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। সাথে আছি আমি জাবের হোসেন এবং আমি তাজনুবা জাবিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে আরো থাকছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গোৎসবের প্রস্তুতি, প্রতিমায় মাটির প্রলেপ, শিল্পীদের ব্যস্ততা। ছাত্রদলের কাউন্সিল বন্ধের কারণ বিএনপির নেতৃত্বের সংকট, এমন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নয়, নেতাকর্মীদের মামলার কারণেই ছাত্রদলের কাউন্সিল বন্ধ হয়েছে। রাজধানীতে যুবলীগের আলোচনা সভায় তিনি আরও বলেন, বিএনপির নেতিবাচক রাজনীতি তাদের সংকটে ফেলে দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। 28 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন, জনগণের ক্ষমতায়ন দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালন করছে যুবলীগ। এরই অংশ হিসেবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের আলোচনা সভা। যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা। আলোচনায় ওবায়দুল কাদের বলেন, গত 44 বছরের ইতিহাসে শেখ হাসিনাই সবচেয়ে সফল প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু কন্যা উন্নয়ন এবং অর্জনের আইকন বলেও মন্তব্য করেন তিনি। যুবলীগ চেয়ারম্যান শেখ হাসিনার জন্মদিবসকে জনতার ক্ষমতায়ন দিবস হিসাবে তারা যে অভিযান ঘোষিত করেছে, আমি মনে করি এটা যথার্থ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার অর্জন ও তার অগ্রযাত্রা বিরোধীদের রাজনীতিকে কঠিন করেছে, আর সংকটে পড়েছে বিএনপি। শেখ হাসিনা উন্নয়ন অর্জনে তার যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রা, এই অগ্রযাত্রা বাংলাদেশে বিরোধী রাজনীতির উপর সংকটের কালো ছায়া ফেলেছে। ছাত্রদলের সম্মেলন বন্ধের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, এটি বিএনপির নেতিবাচক রাজনীতির চিত্র। বিএনপির সংকট তাদের নিজেদের কলহ কোন্দলের বহিঃপ্রকাশ। ছাত্রদলের সম্মেলন পণ্ড, এর জন্য কেউ দায়ী নয়, দায়ী বিএনপি স্বয়ং, তাদের নেতৃত্ব। আওয়ামী লীগ ইতিবাচক রাজনীতি করে, পাশাপাশি ভুল ত্রুটি হলে স্বীকার করার সাহস রাখে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। হাসিনার মতো সৎসাহস তাদের কারণে। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকার রানওয়ে স্পর্শ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চতুর্থ বোয়িং 8778 ড্রিম লাইনার রাজহংস। বিকেল 4:44 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর এটিকে ওয়াটার ক্যাম্পার স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হয়। এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় 13 সেপ্টেম্বর দুপুর 12টায় বিমানের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান, বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল ইনামুল বারীর নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তারা ড্রিম লাইনটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 17 সেপ্টেম্বর ড্রিম লাইনারটি উদ্বোধন করবে বলে কথা রয়েছে। ডেঙ্গুর প্রকোপ কমলেও মৃত্যু থামছে না। আজও রাজশাহী ও সিরাজগঞ্জে মারা গেছেন 2 জন, আর শেষ তথ্য অনুযায়ী সারা দেশের হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 2996 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় রোগীর সংখ্যা কমেছে 22%। 21-এর প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ডেঙ্গু আক্রান্ত গৃহবধূ রওশন আরা।
তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে। গত 10 সেপ্টেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে 12 সেপ্টেম্বর তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান। সিরাজগঞ্জের রহমতগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে নীলুফার ইয়াসমিন নামে আরেক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে ঢাকা পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়। ঝিনাইদহ সদর হাসপাতালে 2 জন ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 4 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরও 46 জন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত 24 ঘন্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে 527 জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। রাজধানীতে 156 জন এবং বিভিন্ন জেলায় 371 জন আক্রান্ত হয়েছে। নতুন করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রত্না জামান, 21 টেলিভিশন। শিল্প খাতে বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা নিরসনে 2 সপ্তাহের মধ্যে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে বিদ্যুৎ ভবনে দেশের শীর্ষ ব্যবসায়ীদের নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সমস্যা সমাধানে আয়োজিত সেমিনার শেষে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, জ্বালানি খাতের উন্নয়নে বড় বড় প্রকল্প হচ্ছে। পরিকল্পনা মাফিক এগোলে সব সমস্যা দূর হবে বলেও জানান তিনি। মফিউর রহমানের রিপোর্ট। দেশে জ্বালানি ও বিদ্যুৎ সমস্যা উন্নয়নে বাধা এবং এ থেকে উত্তরণের বিষয়ে রাজধানীর বিদ্যুৎ ভবনে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের সেমিনার। দেশের শীর্ষ ব্যবসায়ীরা তুলে ধরেন শিল্প খাতে বিদ্যুতের নানা সংকট, সমাধানের নানা পরামর্শ উঠে আসে সেমিনার থেকে। পরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ জ্বালানি খাতে সমস্যা যেমন আছে তেমনই তার সমাধানেও আছে পরিকল্পনা। সংকট নিরসনে বিদ্যুৎ জ্বালানি বিভাগ, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে কমিটি করার কথা জানান তিনি। আমাদের বাজেট এখনকার পোর্টফোলিও প্রায় $22 বিলিয়ন। এক একটা প্রজেক্টের বাজেটই প্রায় 2-3টা পদ্মা সেতু সমান। এত বড় প্রজেক্ট তৈরি হচ্ছে, সেগুলিকে কিন্তু তারা পারফর্ম করে নিয়ে আসতেছে। তার সাথে পলিসি তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের পলিসি তৈরি হচ্ছে, তারপরে আইন তৈরি হচ্ছে। শিল্পোদ্যোক্তাদের ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ব্যবহারে আরও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। আপনাদের অলরেডি ক্যাপটিভ আছে, তারা প্লিজ কো জেনারেশন ট্রাই জেনারেশন যান। এটা আপনারাও লাভবান হবেন, আমরাও লাভবান হব। আমাদের আপনার যদি বয়লারের গ্যাসটা আপনি স্টিমটা যদি আপনি পান, তাহলে বয়লারের গ্যাসটা আমার দেওয়া লাগতেছে না। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের নানা পরিকল্পনা আছে বলেও জানান উপদেষ্টা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে আর্মি ওয়ার্ম পোকা ঢুকলে ভুট্টা জাতীয় শস্যের জন্য হুমকি হয়ে দাঁড়াবে বলে জানালেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এ জাতীয় পোকা যাতে ক্ষতির কারণ না হয় সেজন্য বিশ্ব খাদ্য সংস্থা এবং বাংলাদেশ সরকার যৌথভাবে কাজ করছে বলে জানান তিনি। মাহমুদ হাসানের রিপোর্ট। আর্মি ওয়ার্ম পোকা মূলত আমেরিকা মহাদেশের কীট। ফসলের জন্য বিধ্বংসী এই পোকা আমেরিকা, আফ্রিকার পর ভারত হয়ে বাংলাদেশে ঢুকেছে। এই জাতীয় পোকা দিনে পাড়ি দিতে পারে 100 কিলোমিটারেরও বেশি পথ। তাছাড়া পোকাটির সবচেয়ে ক্ষতিকারক দিক হল এরা দ্রুত বংশবিস্তার করে। একদিনে জন্ম নেয় কয়েক হাজার বাচ্চা। গরম আসলেই এই পোকার প্রাদুর্ভাব দেখা দেয়। শরতে এই পোকার প্রকোপ দেখা দেয় বাংলাদেশেও। পোকাটির কারণেই প্রথমে ক্ষতির মুখে পড়বে ভুট্টা, এরপর ধান, গম সহ অন্যান্য ফসলেও ক্ষতির আশঙ্কা রয়েছে। বাংলাদেশে যাতে এ পোকা ক্ষতির কারণ না হয় সেজন্য FAO এবং বাংলাদেশ সরকার যৌথভাবে কাজ করছে বলে আশ্বস্ত করলেন কৃষিমন্ত্রী। That our neighboring countries already been infected with armyworms. It is already in our agenda. এটা আমরা এজেন্ডা ন্যাশনাল এগ্রিকালচার রিসার্চ সিস্টেম এটা সিরিয়াসলি নিয়েছে এবং FAO ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন তারা এবং আমাদের ন্যাশনাল এগ্রিকালচার সিস্টেম আমরা এই দুটাই খুবই ঘনিষ্ঠভাবে কাজ করছি। আর্মি ওয়ার্ম পোকা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলেও জানান কৃষিমন্ত্রী। এটা নিয়ে এত কনসার্ন হতে হবে না। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার ত্রিদেশীয় টি-20 সিরিজ প্রসঙ্গ।
সিরিজের নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। ফাইনালে যাওয়ার মিশনে আফগানদের হারাতে আত্মবিশ্বাসী সাকিবরা। আর টেস্টের পর টি-20 সিরিজও বাংলাদেশকে হারাতে চায় আফগানরা। বিস্তারিত সৌরভ ইমামের রিপোর্টে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে ভালো করতে পারেননি বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত আফিফ ও মোসাদ্দেকের দুরন্ত ব্যাটিংয়ে জয় পায় টাইগাররা। এবার প্রতিপক্ষ আফগানিস্তান। চট্টগ্রামে সদ্য শেষ হওয়া একমাত্র টেস্টে আফগানদের বিপক্ষে হারের তিক্ত স্বাদ এখনো ভোলেনি সাকিবরা। তাই আফগানদের হারাতে মুখিয়ে আছে বাংলাদেশ। ঘরের মাঠে বাড়তি সুবিধা নিয়ে তাদের হারানো কঠিন হবে না বলে মানছে স্বাগতিকরা। এদিকে রশিদ খানের নেতৃত্বে আফগান দলে রয়েছে একাধিক ম্যাচ উইনার। মোহাম্মদ নবী আর আসগর আফগানদের মতো অভিজ্ঞ তারকারা যে কোনো দিন পাল্টে দিতে পারেন ম্যাচের চিত্র। ঘরের মাঠে বাংলাদেশকে শক্তিশালী মানলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আফগানরা। টি-20তে এর আগে 4 মোকাবেলায় এগিয়ে আফগানিস্তান। বাংলাদেশের এক জয়ের বিপরীতে আফগানরা জিতেছে 3টি ম্যাচে। সৌরভ ইমাম, 21 টেলিভিশন। রোববার রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11টায় সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে 36তম বিসিএস পুলিশ ক্যাডার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সমাপনী কুচকাওয়াজ, অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন ছাড়াও প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এ ব্যাচে 117 জন সহকারী পুলিশ সুপার প্রশিক্ষণ শেষ করেছেন। এদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনকারী 3 জনকে পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুলিশ একাডেমি ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডের সাজসজ্জা সহ সব প্রস্তুতি শেষ করেছে কর্তৃপক্ষ। এজেন্ডা 2030 অর্জনে শান্তির সংস্কৃতি ধারণাটি কাজে লাগানোর আহ্বান জানালেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে শান্তির সংস্কৃতি ধারণার 20 বছর পূর্তির আলোচনায় তিনি বলেন, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক অগ্রগতিকে প্রাধান্য দিয়ে কাজ করছে শেখ হাসিনার সরকার। সেই সাথে প্রতিবেশী দেশসমূহের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানও বজায় রাখা হয়েছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী লাইমা জিবোই। রোহিঙ্গারা অপরাধ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে রাজধানীর নাখালপাড়া এক অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী আরও বলেন, 11 লাখ রোহিঙ্গাকে ফেরত পাঠাতে সব রকম প্রক্রিয়া চলমান আছে। মিয়ানমার তাদের ফেরার পরিবেশ তৈরি করলে ব্যবস্থা নেওয়া হবে। রোহিঙ্গা সংকট সমাধানে ভারত সহ বিশ্বের অন্যান্য দেশের সাথে আলোচনা চলছে বলে এ সময় জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা দিক নির্দেশনা দিয়েছেন 5 পয়েন্ট ফর্মুলা, তার আগে কোফি আনান ফর্মুলা দিয়েছিলেন। এই সবগুলোর আলোকেই মায়ানমারের সমস্যার সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। রোহিঙ্গারা অপরাধে জড়ালে তারা অপরাধ করলে আইন অনুযায়ী তাদের ব্যবস্থা হবে। সেটা আমাদের যেখানেই আইন ভঙ্গ করবে সেখানে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। বাংলাদেশে ব্ল্যাক বেঙ্গল ছাগলের পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচন করেছেন চট্টগ্রামের কয়েকজন গবেষক। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এএম জুনায়েদ সিদ্দিকীর নেতৃত্বে 7 গবেষক এই রহস্য উন্মোচন করেন। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। ব্ল্যাক বেঙ্গল ছাগলের জীবন রহস্য উন্মোচনের কাজ শুরু করে চট্টগ্রামের গবেষক দল। টানা 8 মাস ধরে গবেষণা চালান তারা। গবেষণার মাধ্যমে ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংসের মান উন্নয়ন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, প্রজনন ক্ষমতা বৃদ্ধি সহ জীবন চক্রের বিভিন্ন তথ্য উদ্ঘাটন করেন তারা। আমরা যদি জিনটাকে মডিফাই করতে পারি বা চেঞ্জ করতে পারি, তাহলে আমাদের পিপিআর রোগটা কমে যাবে। এখানে যে 26,000 জিন আছে, এই জিনগুলো কিন্তু শুধুমাত্র আমাদের না, এই জিনগুলো হচ্ছে সারা পৃথিবীর জন্য ওপেন। গ্রাম পর্যায়ে খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের বাংলাদেশে দেখা যায় ঘরে ঘরেই প্রায় ছাগল পালতেছে। গবেষণার ফলে ছাগলের বংশগত বাহক 26,000 জিন উন্মোচন করার কথা জানান গবেষকরা। আন্তর্জাতিকভাবে এই গবেষণার স্বীকৃতিও পেয়েছেন তারা। ছাগলের উন্নত জাতের উদ্ভাবন পরবর্তী লক্ষ্য বলেও জানান তিনি। আমেরিকার স্যান ক্লেমেন্টাইন ব্রিড এবং চায়নার ইউনান ব্রিড, এই দুটো জাতের ছাগলের জীবন রহস্য উন্মোচিত হয়েছে এবং আমাদের বাংলাদেশের জন্য এটি প্রথম যে আমরা ব্ল্যাক বেঙ্গল
ছাগলের 26,000 জিনকে আমরা শনাক্ত করতে পেরেছি। ব্ল্যাক বেঙ্গল ছাগলের আন্তর্জাতিক স্বীকৃতি পেতে এই জীবন রহস্য উন্মোচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন অধ্যাপক জুনায়েদ। আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা যদি আমাদের বাংলাদেশের ছাগল হিসেবে ব্ল্যাক বেঙ্গলকে পরিচিত করতে চাই, এখন এই তথ্যগুলো আমাদেরকে খুব ভালোভাবে সাহায্য করবে যে আমরা প্রথম বাংলাদেশ থেকে আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগলকে জীবন রহস্য উন্মোচন করতে পেরেছি। এর আগে বাংলাদেশে পাট, মহিষ এবং ইলিশের জীবন রহস্য উন্মোচন করা হয়। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। জলবায়ু বিপর্যয় রোধে বিশ্ব নেতৃবৃন্দের নিরাপত্তার প্রতিবাদ এবং কার্বন নিঃসরণ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে সমাবেশ করেছে শিক্ষার্থী ও বেশ কয়েকটি সংগঠন। সকালে রাজধানীর রায়েরবাজার বৈশাখী মাঠে সমাবেশে শিক্ষার্থীরা দাবির পক্ষে সমর্থন জানিয়ে স্টপ এমিশন নাও লেখাটি তৈরি করে। এই সময় বক্তারা বলেন, বাংলাদেশ সহ সারা বিশ্বেই বন জঙ্গল ধ্বংস করা হচ্ছে, এতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি সহ পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। একই সাথে কার্বন নিঃসরণ কমাতে যন্ত্রের আধুনিকায়নের কথাও বলেন বক্তারা। উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে দেশ, কিন্তু সাধারণ মানুষ বৈষম্যের শিকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সকালে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলনে যোগ দেন তিনি। বলেন, জাতীয় সম্পদ লুট করে দেশের সম্পদ মুষ্টিমেয় লোকের কাছে গচ্ছিত হচ্ছে। সচিবালয়ের মতো সমকাজে সমমর্যাদা, পদবি পরিবর্তন ও বেতন বৈষম্য নিরসন সহ 5 দফা দাবি পেশ করা হয় প্রতিনিধি সম্মেলনে। শারদীয় দুর্গোৎসবের বাকি আর মাত্র 19 দিন। প্রতিমা তৈরিতে ব্যস্ততা বেড়েছে কুমারপাড়ার শিল্পীদের। আর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনের সার্বিক প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরাও। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। শরতের সাদা কাশফুল আর শিউলি ফুলের সুঘ্রাণ জানান দিচ্ছে শারদ উৎসবের আর বেশি দিন বাকি নেই। বছরের অপেক্ষা শেষে আবারও দেবী দুর্গার হিরণময়ী প্রভায় আলোকিত হবে পৃথিবী। সাথে থাকবেন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক আর গণেশ। বাংলা 10ই আশ্বিন এবং ইংরাজি 28 সেপ্টেম্বর মহালয়া। এদিন থেকেই শুরু দেবীপক্ষ। এখান থেকেই পূজার ক্ষণ গণনা শুরু। পঞ্জিকা অনুযায়ী 3রা অক্টোবর মহাপঞ্চমী, পরদিন মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু মূল আনুষ্ঠানিকতা। 8 অক্টোবর বিজয়া দশমীতে বিদায় নেবেন দেবী দুর্গা। সব মিলিয়ে দুর্গাপূজার বাকি আর মাত্র 19 দিন। তাই দম ফেলার ফুসরত নেই প্রতিমা শিল্পীদের। তাদের নিপুণ হাতে গড়ছেন প্রতিমার প্রতিটি অঙ্গ। আমাদের মাটি কাজ শেষ, আমরা এখন মালিশ করতেছি, তারপরে আমরা কালার ধরবো। ষষ্ঠীর আগে পর্যন্ত মনে করেন কাজ করতেই হবে আমাদের। সময় যেহেতু খুব বেশি নেই, তাই প্রতিটি প্রতিমাতেই পড়ছে দোমাটির প্রলেপ। দিনরাত এক করে নিপুণ হাতের কারুকার্যে প্রতিমাগুলোকে ফুটিয়ে তুলছেন শিল্পীরা। দিন যাচ্ছে, কাজের চাপটা বাইরে যাচ্ছে। যেমন আমি কালকে রাত্রে 3টা-4টা তৈরি কাজ করছি। এবছর সারা দেশে দুর্গাপূজা হবে 31,000-এরও বেশি, আর রাজধানীতে প্রায় 300-র মতো। দুর্গোৎসবের সার্বিক প্রস্তুতি নিচ্ছে সকল পূজা উদযাপন কমিটি। আমাদের প্রতিবারই বাজেট মোটামুটি 10 লাখ টাকার উপরে থাকে। প্রতি বছরই প্রশাসন যেরকম নির্দেশনা দেয়, ওনাদের পক্ষ থেকে অনেক ধরনের সহযোগিতা থাকে। পূজা মোটামুটি আমাদের 1-1.5 মাস আগের থেকেই শুরু হয়ে গেছে। এখন হচ্ছে বাকিটা মার ইচ্ছা কতটুকু আমরা দর্শনার্থীদের সুন্দর পুজো উপহার দিতে পারবো। এবার দেবী দুর্গার আগমন ঘটবে ঘটকে, অর্থাৎ ঘোড়ায়। যাবেনও ঘোড়ায় চড়ে। তাই সমাজ সংসারে অস্থিরতা, সম্ভাবনা রয়েছে দুর্যোগেরও। তবে দেবী দুর্গার আশীর্বাদে ধরনীর সকলেই সুখ শান্তিতে থাকবেন, সে অপেক্ষায় পুণ্যার্থীরা। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে 21-এর চোখ। গলির মুখ বা ফুটপাতে জমিয়ে আড্ডা, পরনে টি শার্ট, জিন্স প্যান্ট, চোখে সানগ্লাস, রঙিন চুলে নিত্য নতুন স্টাইল, দামি লাইটার দিয়ে সিগারেট ধরানো আর নায়কদের মতো টান দেয়া, এসব হাল আমলের গ্যাং কালচারের প্রতীক। আধিপত্য, প্রেম বা সামান্য মনোমালিন্যকে কেন্দ্র করে খুন করতে দ্বিধা করছে না গ্যাং সদস্যরা। গত 15-25 বছরে এই অপসংস্কৃতির বলি হয় 86 জন। তবে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন নীতি নির্ধারকরা।
আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। বিশেষ উদ্দেশ্যে সংগঠিত চক্রকেই আইনি ভাষায় বলা হয় গ্যাং। চুরি, ডাকাতি, খুনোখুনি সহ সংঘবদ্ধ অপরাধের সঙ্গে যুক্ত এসব চক্র। এই অপসংস্কৃতি এখন রাজধানীর অন্যতম সামাজিক সমস্যা। আধিপত্য বিস্তার সহ নানা বেআইনি কর্মকাণ্ড ঘিরে তৎপর বেশ কিছু কিশোর গ্যাং। কিশোরদের একটা অংশের বেপরোয়া আচরণ এখন রাজধানীর অন্যতম আতঙ্ক। গত জুলাই মাসে খুন হয় গ্যান্ডারিয়ার শাওন, আর ৫ সেপ্টেম্বর রাতে মোহাম্মদপুর বেরিবাদে খুন হয় চাইল্ড হেভেন ইন্টারন্যাশনাল স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র মহসিন। দুজনেই গ্যাং কালচারের বলি। ঘটনার সুষ্ঠু বিচার দাবি দুই পরিবারের সদস্যদের। কিশোর গ্যাং যদি ফাঁসি না সারা জীবন জড়াবাই না হইতে পারে, এই ব্যবস্থা করে দিব। শুধু এ দুজনই নয়, গত কয়েক বছর অন্তত ৮৬ জন খুন হয়েছে কিশোর গ্যাংগুলোর দ্বন্দ্বের কারণে। এসব ঘটনায় মামলা হলেও তদন্ত চলে ধীর গতিতে। মামলা করলে আসতে থাকে হুমকি। এই পর্যন্ত আদনানের সঠিক বিচার পাইনি। সাইফুলের যে বউ শাশুড়ি বলতেছে যে আমার স্বামী আসুক, আসলে দেখামু মজা, আমাদের কেন এই ছেড়ে দিবে। অপরাধ বিজ্ঞানী ও সমাজ বিজ্ঞানীদের দাবি, বাংলাদেশ এখন একটি উত্তরণক্ষণ অতিক্রম করছে। নতুন প্রযুক্তি, সংস্কৃতি ও বস্তুগত দিক উঠতি বয়সের ছেলে মেয়েদের অপরাধের দিকে ঠেলে দিচ্ছে। বৈশ্বিক সংস্কৃতির ঋণাত্মক প্রভাবটি কিশোর কিশোরী যেই জনগোষ্ঠী রয়েছে তারা একে অপপ্রয়োগের মধ্য দিয়ে সামাজিক জীবনেও এক ধরনের অস্থিরতা তৈরি করার একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছে। রাষ্ট্রীয় জায়গা এবং ইনফর্মাল জায়গায় দুটো জায়গা থেকে যদি অ্যাড্রেস করা যায় তাহলে এই জায়গা থেকে আমরা মুক্তি পাবো। গ্যাং কালচার প্রতিরোধে সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যদি কেউ অপরাধ করেই ফেলে, কিশোরের জন্য যে আইন রয়েছে সেই আইনের করেই তাদেরকেও সেই অবস্থায় যেতে হবে। কিশোর তরুণদের গঠনমূলক ও বুদ্ধিভিত্তিক কাজে যুক্ত করার পাশাপাশি নৈতিক শিক্ষাই পারে অপরাধ মুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে, এমন মন্তব্য সংশ্লিষ্ট সকলের। সাইদুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। রংপুরের পীরগঞ্জে স্কুল ছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণ করে গণধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্বজনরা জানান, চণ্ডীপুর গ্রামের ৬ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী প্রাইভেট পড়ে বাসায় ফিরছিল। পথে কয়েকজন দুর্বৃত্ত তাকে অস্ত্রের মুখে অপহরণ করে গণধর্ষণ করে। এক পর্যায়ে দুর্বৃত্তরা শিশুটির গলার ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে। পরে এলাকাবাসী মেয়েটির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। পীরগঞ্জ থানার ওসি জানান, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে, এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। গাইবান্ধায় বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে ভাসিয়ে নিয়ে গেছে পাট চাষিদের স্বপ্ন। জমি তলিয়ে যাওয়ায় ভালো হয়নি আবাদ, কৃষকরা ভালো দামও পাচ্ছেন না, ক্ষতির মুখে দিশেহারা পাট চাষিরা। গাইবান্ধা প্রতিনিধি ফ্রোজালুনার রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। বন্যায় গাইবান্ধা সদর, সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী সহ ৬ উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাটের। অনেক পাটের গাছ জমিতেই মরে যায়, কোথাও আবার পানির তোড়ে ভেসে গেছে পাটের জাগ, ফলন এবং মানও গেছে কমে। কৃষকরা বলছেন, বিঘা প্রতি ১০ মণ পাট হওয়ার কথা থাকলেও পাওয়া গেছে ৩ মণেরও কম। ফলে লোকসান গুনতে হচ্ছে অন্তত ৩০,০০০ পাট চাষিকে। হঠাৎ করে বন্যা এসে গেল, পানি হয়ে গেল বেশি, কাটে বেরোয় না, মরে গেল। পাট হবে 10 মণ করে বিঘে, সে পাট হচ্ছে 3 মণ 4 মণ করে বিঘে। পাট আবার অল্প কিছু হইলো, হওয়ার পরে আবার শুকিয়ে গেছে, যাওয়ার পর কিছু পাট হয়েছে, ওই বিক্রির দাম কম। পাট আমি কাটতে পারি নাই, সামনে এখন আমি কিভাবে চলবো সেটা এখন একমাত্র আল্লাহ জানে। বন্যার সময় কৃষকদের পাট গাছ কেটে ফেলার পরামর্শ দেয়া হলেও সময় মতো কাটতে না পারায় ক্ষতি বেড়েছে বলছে কৃষি বিভাগ। যে পাট কৃষক ভাইরা কাটেন নাই কিন্তু পানির মধ্যে নিমজ্জিত ছিল, পুরো পাট গাছের শরীরে যে স্টেম, যে পাট কাটছে যেটা থাকে তার মধ্যে শিকড় গজিয়ে গেছে। শিকড় গজিয়ে যাওয়ার পরে আসলে ওই পাটের আঁশটা ভালো হয় না, যে কারণে কৃষক ভাইরা অনেকে এই পাটটা কাটতে চান। জেলায় এবছর ১৩,৪১৫ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছিল। কৃষি বিভাগের তথ্যে বন্যায় নষ্ট হয়ে গেছে ১৬১২ হেক্টর জমির পাট। সমর ইসলাম, ২১ টেলিভিশন।
গাজীপুরের ধীরাশ্রমে মাইওয়ান গ্রুপের মিনিস্টার ইলেকট্রনিক্স কারখানায় অগ্নিকাণ্ডে 100 কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এম.এ. রাজ্জাক খান রাজ বলেন, বিপুল পরিমাণ টেলিভিশন, হোম অ্যাপ্লায়েন্স সহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। অগ্নি নিরাপত্তা সহ আগুন নেভানোর সকল সরঞ্জাম কারখানায় থাকা সত্ত্বেও প্লাস্টিক জাতীয় সরঞ্জাম বেশি থাকায় আগুন ব্যাপকতা পায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ধারণা করা হলেও তদন্তের পর আগুন লাগার সঠিক কারণ বলা যাবে বলে জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান। উপরে এবং নিচে ব্যাপকভাবে পানিতে ফ্যাক্টরিটি ক্ষয়ক্ষতি হয়েছে। এটি প্রায় আমরা ধরে নিচ্ছি যে 100 কোটি প্লাস মাইনাস এটা এরকম একটা ক্ষতি সাধন হয়েছে। শর্ট সার্কিট থেকে এটা হতে পারে, এখন পর্যন্ত আমরা সেটা ধারণা করছি এবং আমরা একটা টিম গঠন করেছি, সেটার থেকে আরো বিস্তারিত আমরা পরে জানতে পারবো। চট্টগ্রামের বহুতল ভবন থেকে মূল্যবান সামগ্রী চুরি করা সংঘবদ্ধ একটি চক্রের মূল হোতা সহ 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে নগরীর কল্পলোক আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। চোর দলের কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় অস্ত্রসহ চোরাই মোবাইল। রিপোর্ট করছেন শিউলি শবনম। বাকলিয়া, চকবাজার সহ নগরীর বিভিন্ন এলাকা দিনের বেলা পর্যবেক্ষণ করে চক্রের সদস্যরা। গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়লে এভাবেই সুযোগ বুঝে মাঝরাত কিংবা ভোর রাতে বিভিন্ন বহুতল ভবনের পাইপ বেয়ে উপরে ওঠে। চোর চক্র এতটাই দক্ষ, মুহূর্তের মধ্যেই খুলে ফেলে জানালার থাই গ্লাস। এরপর চোখের পলকে মোবাইল, ল্যাপটপ সহ মূল্যবান সামগ্রী নিয়ে বের হয়ে আসে। চোরের দলের কেউ শ্রমিক, কেউ ভবঘুরে, আবার কেউ বা মাদকাসক্ত কিশোর। শহীদে মানুষগুলা জানালা থেকে মোবাইল চুরি করে, জানালা খুলে হাত দিয়ে মোবাইল নিয়ে ফেলে। আমরা দারোয়ানি করি রাস্তায়। শহীদ এখানে মানে ওর একটা বড় একটা গ্যাং আছে, ওকে সবাই বস বলে। আমাদেরকে নতুনভাবে জড়াইতে চাইছিল। 18 থেকে 20 বছর বয়সী কিশোরদের নিয়ে গড়া চক্রটির নেতৃত্ব দেয় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি বাঁশখালী উপজেলার মোহাম্মদ শহীদ। 4-5 জন একসাথে মিলে যেতাম আর কি, যখন একটা জানাতে যে কাজ করতাম এরকম। সবশেষ শুক্রবার ভোরে নগরীর বাকলিয়ায় কল্পলোক আবাসিক এলাকার এক বাসায় পাইপ বেয়ে উঠে একই কায়দায় তারা চুরি করে বেরিয়ে আসার সময় পুলিশের হাতে ধরা পড়ে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় অস্ত্রসহ বিভিন্ন চোরাই মোবাইল। এই ঘটনায় বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। থেকে আমার খবর আসছে যে ওরা এটা গ্রেফতার করছে, মানে এরকম কিছু চোর ডাকাত। তখন আমি গেছি, দিয়ে শনাক্ত করলাম। এই চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। দীর্ঘদিন যাবত আমরা তাদের পিছনে কাজ করে আসছিলাম। আমরা কল্পলোক আবাসিক এলাকা থেকে তারা একটা প্রস্তুতি গ্রহণ করেছিল বিল্ডিংয়ে ওঠার। আমরা তখনই দেশীয় তৈরি অস্ত্র এবং বিভিন্ন চোরাই মোবাইল সহ তাদেরকে আমরা 7 জনকে গ্রেফতার করেছি। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। এবার ব্যবসা বাণিজ্যের খবর। দেশব্যাপী গ্রাহক সেবা সপ্তাহ উদ্বোধন করল মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান নিলয় হিরো। 15 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত এই সেবা গ্রহণ করতে পারবে হিরো মোটরসাইকেল গ্রাহকরা। রাজধানীর তেজগাঁওয়ে নিলয় হিরোর শোরুমে এই সেবা কার্যক্রম উদ্বোধন করেন নিটল মোটরস লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার আবু আসলাম। নির্ধারিত সময়ের মধ্যে যে কোনো হিরো এবং হিরো হোন্ডা মোটরসাইকেল একবার সার্ভিসিং করালে পরবর্তী 2টি সার্ভিসিং ফ্রি প্রদান করা হবে। এছাড়া জেনুইন পার্টসের উপর 8% ও ইঞ্জিন অয়েলের উপর 5% মূল্য ছাড় থাকবে। দেশের 169টি সার্ভিস সেন্টারে মিলবে এই সুযোগ। এর সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ছাত্রদলের কাউন্সিল বন্ধের কারণ নেতাকর্মীদের মামলা, বললেন ওবায়দুল কাদের। নেতৃত্ব সংকটে বিএনপি। এখনো ডেঙ্গুর প্রকোপ, রাজশাহী ও সিরাজগঞ্জে 2 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 5 শতাধিক। শিল্প খাতে বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা নিরসনে 2 সপ্তাহের মধ্যে উচ্চ পর্যায়ের কমিটি, পরিকল্পনা মাফিক এগোচ্ছে সরকার। আর্মি ওয়ার্ম পোকায় হুমকিতে পড়বে শস্য, জানালেন কৃষিমন্ত্রী। মোকাবেলায় ওর সাথে কাজ করছে সরকার। ত্রিদেশীয় টি-20 সিরিজে কাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার লড়াই, প্রতিপক্ষ আফগানিস্তান। 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট।
ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। পরবর্তীতে আমার সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।